বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, বাংলা ব্যাকরণের যে মূল 4টে অংশ রয়েছে, অর্থাৎ কারক, সমাস, বাক্য এবং বাচ্য, এই মোট 4টে অংশ থেকে সেরা 60টি এমসিকিউ টাইপের প্রশ্ন। এবং আশা করছি এই প্রশ্ন কটা ভালোভাবে রেডি করলে তোমাদের বাংলা ব্যাকরণ থেকে কোনো প্রকার সমস্যা আসবে না, এবং তোমরা ব্যাকরণজাত যে টাইপসের প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে। চলো, সময় নষ্ট করব না, আমরা প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নেব, এবং যদি কোনো প্রশ্ন না জানা থাকে সেটা কিন্তু নিজে নিজে মাইন্ডলি সেট আপ করে নেব, কারণ এই প্রশ্নগুলো কিন্তু আমাকে রেডি করতেই হবে পরীক্ষার জন্য। চলো, প্রথম প্রশ্ন, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তোমরা কিন্তু বুঝতেও পারছো যে কতটা ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা। তো উত্তরটা কী হবে? সমাস, প্রত্যয়, কারক, অব্যয়। তো এর মধ্যে উত্তরটা কী হবে? উত্তরটা কিন্তু তোমরা রেডি করে ফেলেছো, আমিও বলে দিই। উত্তরটা হচ্ছে কারক। কি বললাম? কারক। দ্বিতীয় প্রশ্ন, বিভক্তি বলতে কি বুঝি? ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, পদ, অব্যয় নাকি বিশেষ ভক্তি? তো বিভক্তি বলতে কি বোঝো? উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, অর্থাৎ উত্তর এটা। ছদ্মকর্তা নামে পরিচিত কি হবে? উক্তকর্তা, উজ্জ্বকর্তা, বাক্যাংশকর্তা নাকি কর্মকর্তৃবাচ্যর কর্তা? ছদ্মকর্তা মানে যে কর্তাকে বোঝা যায় না, সেটা হলো কি? কর্মকর্তৃবাচ্যের কর্তা। পরবর্তী প্রশ্ন, বাক্যের পদগুলির মধ্যে অন্বয় তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে। অন্বয় মানে কি? সম্পর্ক। দুটো পদের মধ্যে সম্পর্ক কে তৈরি করে? দুটো পদ, রামের বাড়ি, তাহলে সেই রামের বাড়ি, তাহলে মাঝখানে কি আসলো? বাড়ি আর রামের মধ্যে র, তার মানে কি সেটা বুঝতেই পারছো। অপশান কি কি রয়েছে? সন্ধি, কারক, বিভক্তি, সমাস। তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে বিভক্তি। পরের প্রশ্ন, কারক শব্দের আক্ষরিক অর্থ কি? যিনি কর্তা, করাই যার কাজ, যিনি করেন, করাই যার ধ্যান জ্ঞান। কারক শব্দের আক্ষরিক অর্থ কি? একদম সহজ কথা, যিনি করেন তিনিই হলেন কারক। এটাই কিন্তু কারক শব্দের আক্ষরিক অর্থ। ওকে, পরবর্তী প্রশ্ন, কারক শব্দের ব্যাকরণে প্রয়োগগত অর্থ কি? ক্রিয়ার সঙ্গে অনুসর্গের সম্পর্ক, পদে পদে সম্পর্ক, ক্রিয়ার সঙ্গে বিভক্তির সম্পর্ক, পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক। কারক শব্দের ব্যাকরণে প্রয়োগগত অর্থ কি? উত্তর হচ্ছে পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক। পরবর্তী প্রশ্ন, ক্রিয়ার আধারকে কি বলা হয়? কি বললাম? ক্রিয়ার আধারকে কি বলা হয়? অপশানে কি কি রয়েছে? অধিকরণ, উপাদান, সম্বন্ধ নাকি কর্ম? ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ। পরবর্তী প্রশ্ন, কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে? কর্তৃকারক, কর্মকারক, করণকারক নাকি কোনোটিই নয়? কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে? আবার বলছি, কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্মকারক, অর্থাৎ উত্তর খ দাগ। পরবর্তী প্রশ্ন, সম্বন্ধ পদটি হলো, এখানে সম্বন্ধ পদ বলতে কি বোঝায়? কারক। কারক কি সম্বন্ধ পদ কি কারক? না। সম্বন্ধ কারক, সম্বন্ধ অব্যয় নাকি অকারক? সম্বন্ধ পদ হলো এক ধরনের অকারক। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, কারক কত প্রকার? 5 প্রকার, 6 প্রকার, 7 প্রকার, 2 প্রকার? দেখো, এরকম ওপেন কোশ্চেন আসলে তোমরা অবশ্যই লিখবে 6 প্রকার। ঠিক আছে? আধুনিক মত বা অন্য কোনো মত এরকম কোনোভাবে যদি না আসে তাহলে ডাইরেক্ট কোশ্চেন আসলে 6 প্রকার। সংস্কৃত ভাষায় নিমিত্তকে কি বলা হয়? কারণ, সম্প্রদান, করণ নাকি উদ্দেশ্য? সংস্কৃত ভাষায় নিমিত্তকে কি বলা হয়? উত্তর হচ্ছে সম্প্রদান বলা হয়। পরবর্তী প্রশ্ন, বিভক্তি শব্দের পূর্বে আলাদাভাবে বসে, শব্দের পরে আলাদাভাবে বসে, সর্বদা শব্দের পূর্বে বসে, সর্বদা শব্দের পরে যুক্ত হয়। তাহলে বিভক্তিটা কি? বিভক্তিটা সর্বদা শব্দের পরে যুক্ত হয়, অর্থাৎ উত্তর হচ্ছে এইটা। বিভক্তি শব্দের অর্থ কি? বিভাজন, প্রসারণ, সংকোচন নাকি সংযোজন? বিভক্তি শব্দের অর্থ হলো বিভাজন। পরবর্তী প্রশ্ন, সমাপিকা ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যায়? অধিকরণ কারক, সম্পাদন কারক, কর্তৃ সম্পর্ক নাকি অপাদান সম্পর্ক? সমাপিকা ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে কর্তৃ সম্পর্ক পাওয়া যায়। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, খাঁটি বাংলায় বিভক্তিশূন্য পদকে কি বলা হয়? সম্বন্ধ পদ, সম্বোধন পদ, অব্যয় পদ নাকি ক্রিয়াপদ? উত্তর হচ্ছে সম্বোধন পদ। পরবর্তীতে চলে আসি সমাস থেকে প্রশ্ন। সমাসের মূল অর্থ কি? অপশান কি কি রয়েছে? বর্ণের সাথে বর্ণের মিলন, না। অধিক বর্ণের একটি শব্দে পরিণতি লাভ, না। একটি পদের একাধিক পদের এক পদে পরিণতি, কি বলছে? একাধিক পদের এক পদে পরিণতি লাভ, অবশ্যই। আরেকটা হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে ক্রিয়াপদের মিলন, তো সেটা দরকার নেই, উত্তর হচ্ছে এটা, একাধিক পদের একটি পদে পরিণতি লাভ।
যে পদ মিলিত হয়ে সমাস গঠন করে তাদেরকে কি বলে? সমস্যমান পদ, সমাসবদ্ধ পদ, পূর্ব পদ নাকি উত্তর পদ? যেসব পদ মিলিত হয়ে সমাস গঠন করে তাকে বলা হয় সমস্যমান পদ। চলে আসি পরবর্তী প্রশ্নে। সন্ধি ও সমাস উভয়ই পদের কি করে? সংযোগ ঘটায়, সংক্ষেপ ঘটায়, মিলন ঘটায় নাকি বিস্তর ঘটায়? উভয়ই সংক্ষেপ ঘটায়। সমাস গঠনে ব্যাস শব্দের প্রতিশব্দ কি? ঋষি, বিগ্রহ, সংকল্প নাকি জ্যামিতিক মাপ? সমাস গঠনে ব্যাস শব্দের প্রতিশব্দ কি? সমাস গঠনে ব্যাস শব্দের প্রতিশব্দ হলো বিগ্রহ। পরবর্তী প্রশ্ন, কর্মধারায় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? এই পদের অর্থ দিয়ে কিন্তু একটা প্রশ্ন পাবেই, মনে রাখবে, পরপদের অর্থ প্রাধান্য পায় কর্মধারায় সমাসে। তারপরে কিছু অন্য পদের অর্থ প্রধান সমাসটি হলো, অন্য পদের অর্থ প্রধান পায় কোন সমাসে? মানে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তো অপশান কী কী রয়েছে? দ্বিগু, বহুব্রীহি, দ্বন্দ্ব, তৎপুরুষ। তো উত্তর হচ্ছে বহুব্রীহি সমাসে। বাংলায় সমাস মূলত কত প্রকার? ঠিক একই রকম প্রশ্ন। তো বাংলায় সমাসকে যদি এরকম আসে আমরা লিখব কি বললাম একটু আগে? 6 প্রকার। ব্রীহি শব্দের অর্থ কি? বিথি, চাল, ধান, গম। বহু ব্রীহি যার, তাহলে ব্রীহি শব্দের অর্থ কি? বহু ধান আছে যার, তাহলে উত্তরটা কি হবে? ধান। যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলে কি? যার সঙ্গে তুলনা করা হয়, তাহলে মানে যার সঙ্গে যখন তুলনা করা হবে তাহলে যার মান সম্মান বেশি, তাহলে তার সঙ্গে তুলনা করা হয়, তাহলে কি? যার মান সম্মান বেশি, তার মান সম্মান মানে কি? উপমান। ঠিক আছে। আর যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমিত। আমি তোমাদের শিখিয়েছিলাম, যার মান সম্মান বেশি সে উপরে থাকে, তার সঙ্গে তুলনা করা হয় তাহলে তাকে হলো মান সম্মান বেশি মানে উপরে, আর যার একটু মান সম্মান কম সে হচ্ছে উপমিত, মানে জাস্ট বোঝানোর জন্য। যাই হোক, উপমান ও উপমেয়র মিলনকে কি বলে? সাধারণ ধর্ম, উপমিত, রূপক নাকি তুলনাবাচক শব্দ? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে সাধারণ ধর্ম বলে। পরবর্তী প্রশ্ন, সমাস কথাটির অর্থ কী? এর থেকে সহজ প্রশ্ন আর কিছু নেই। উত্তর এখানে আবার সমাস কথাটির অর্থ কিন্তু সংক্ষেপ, কিন্তু এখানে সংক্ষিপ্তকরণ, এটা কিন্তু হবে, সার সংক্ষেপ কিন্তু নয়, সংক্ষিপ্তকরণ। কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে কি বলা হয়? এটা তো একদমই সহজ কোশ্চেন, কিন্তু অপশানটা দেখে নিতে হবে। কৃদান্ত, কৃতন্ত, কৃতান্ত, আর একটা হচ্ছে কৃদন্ত। তাহলে কী হবে? উত্তরটা কৃদন্ত। কৃত প্রত্যয়, কৃদন্ত। ঠিক আছে, কৃদান্ত নয়, কৃদন্ত, অর্থাৎ ঘ দাগ। চলে আসবো পরবর্তী প্রশ্নে। যে সমাসে পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পায় তাকে কি বলে? নিত্য সমাস, বাক্যশ্রয় সমাস, অলোপ সমাস নাকি দ্বন্দ্ব সমাস? উত্তর হচ্ছে অলোপ সমাস। দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে পূর্বপদের, উভয় পদের, পরপদের নাকি অন্য পদের? তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে উভয় পদের, বাবা ও মা দুজনকেই। যাই হোক, ব্যাসবাক্যে রূপ পদটি থাকে কোথায়? রূপ পদটি থাকে রূপকে, উপমানে, উপমেয় নাকি মধ্যপদ লোপিতে? উত্তর হচ্ছে তোমার রূপকে। ঠিক আছে, রূপকে। ব্যাসবাক্যের রূপ পদটি থাকে রূপকে, রূপক কর্মধারয় সমাসে রূপ পায়। আচ্ছা যাক, তারপরে চলে আসি বাক্য থেকে প্রশ্ন। বাক্য পরিবর্তনে কি বদলায় না? বাক্য পরিবর্তনে বাক্যের অর্থ বদলায় না। গঠনগতভাবে বাংলাকে কি বলা হয়? এসওভি, এটা গদাগ হবে, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। আচ্ছা, যা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলা হয়? যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় হচ্ছে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। ঠিক আছে, তাকে বলা হয় উদ্দেশ্য। ভাষার বৃহত্তম একককে কি বলা হয়? ভাষার বৃহত্তম একককে বাক্য বলা হয়। উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তা হলো কি? বাক্য, বক্তব্য, বিদেহ। উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিদেহ। আচ্ছা, যৌগিক প্লাস যৌগিক সমান সমান ড্যাশ বাক্য, অর্থাৎ দুটো যৌগিক বাক্য মিলে কোন বাক্য তৈরি হয়? মিশ্র বাক্য তৈরি হয়। শূন্যস্থানে কি হবে? মিশ্র বাক্য। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, উপবাক্যকে ইংরেজিতে কি বলা হয়? ফ্রেজ বলা হয় উপবাক্যকে ইংরেজিতে, ফ্রেজ নয়, ক্লজ বলা হয়। ফ্রেজ, ক্লজ, ব্রোকেন সেন্টেন্স, প্রি সেন্টেন্স। উত্তর হবে ক্লজ বলা হয়। পরের প্রশ্ন, ক্রিয়া বিশেষণ খণ্ড থাকে কোথায়? উদ্দেশ্য ক্রিয়াখণ্ডে, কর্তাখণ্ডে নাকি যোজকে? ক্রিয়া বিশেষণ খণ্ড, তাই তো, ক্রিয়া বিশেষণ খণ্ড ক্রিয়াখণ্ডে থাকবে, অর্থাৎ উত্তর ক্রিয়াখণ্ডে। বাক্যের উপাদান সংখ্যা কটি? বাক্যের উপাদান 3টি। বাক্যের উপাদান হচ্ছে 3টি। আচ্ছা, বিশেষ্য খণ্ডে বিশেষ্যের বদলে থাকতে পারে, বিশেষ্যের বদলে সর্বনাম থাকতে পারে, তাই ছাড়া আর কোনো অপশান নেই। আচ্ছা, পরবর্তী চলে যায়, সাপেক্ষ পদ ব্যবহৃত হয় কোন বাক্যে? সাপেক্ষ পদ ব্যবহৃত হবে তোমার জটিল বাক্যে, একটার বদলে আর একটা থাকতে পারে, তাহলে উত্তর হবে কি? জটিল বাক্য। কারণ ও শর্ত থাকে কোন প্রকার? কারণ ও শর্ত মানেই তো শর্ত সাপেক্ষ বাক্য, আর দরকার নেই, তাহলে শর্ত সাপেক্ষ বাক্য। বাক্যের গঠনগত বা অর্থগত রূপ বদল
বাক্যের বদল, রূপান্তর, ভুল বদল নাকি অনুপাত? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বাক্যের রূপান্তর বলে এই ধরনের ক্ষেত্রকে। বাক্যের গঠনগত বা অর্থগত রূপ বদলকে বাক্যের রূপান্তর বলা হয়। সরল বাক্যে একটি মাত্র কি থাকে? একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে সরল বাক্যে। আচ্ছা, পদবন্ধকে ইংরেজিতে কি বলা হয়? পদবন্ধকে ইংরেজিতে বলা হচ্ছে ফ্রেজ বলা হয়, ঠিক আছে, এটা মনে রেখো। আর উপবাক্যকে ইংরেজিতে ক্লজ বলা হয়। এবার আসি বাচ্য থেকে প্রশ্ন। বাংলা ভাষায় বাচ্য মোট কত প্রকার? এটা কিন্তু একদমই সহজ প্রশ্ন, তোমাদের প্রত্যেকেরই পারা উচিত। বাংলা ভাষায় বাচ্য মোট কত প্রকার? তো অপশানে কী কী রয়েছে দেখো, 3, 4, 5 নাকি তোমার 10 প্রকার। তা বাচ্য কত প্রকার? বাচ্য হচ্ছে 4 প্রকার। তোমরা প্রচুর প্র্যাকটিস করেছো এবং তোমরা ভালো করেই জানো। বাচন রীতির রূপভেদকে কি বলা হয়? বাচ্য বলা হবে, বাচ্য বলা হয়। ক্রিয়ার চালনা বা সম্পাদনা করে কে? উত্তর হচ্ছে কর্তা করে। কর্মবাচ্যের কর্তায় কি যুক্ত হয়? কর্মবাচ্যের কর্তায় কি কি আছে? অনুসর্গ, উপসর্গ, কর্ম, নির্দেশক। উত্তর হবে অনুসর্গ। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। কি বলেছে? ক্রিয়ার অর্থ প্রাধান্য পাবে, তাই তো? ক্রিয়ার অর্থ প্রাধান্য পাবে তোমার ভাববাচ্যে। ভাববাচ্য কই? এই যে ভাববাচ্য, অর্থাৎ এটাই উত্তর হবে। কর্মবাচ্যের কর্তাকে কি বলা হয়? এটা তো একদমই সহজ, এর আগেও একটু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমরা এই প্রশ্নটা করেছি, যেটা হচ্ছে অনুক্ত কর্তা। কর্মবাচ্যের কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা। কর্তার প্রাধান্য থাকে কোন বাচ্যে? কর্তার প্রাধান্য কর্তৃবাচ্যে থাকে। ও আর দেখে লাভ নেই, অন্য কিছু ভেবেও লাভ নেই। যে বাক্যে কর্মকর্তার রূপে প্রতীয়মান হয়, কর্মকর্তৃবাচ্য। আচ্ছা, কর্মবাচ্যে প্রাধান্য থাকে কার? কর্তার, কর্মের, ক্রিয়ার নাকি কোনোটিই নয়? তাহলে উত্তরটা কী হবে? কর্মের। কর্মবাচ্যে কর্মের প্রাধান্য বেশি থাকে। পরবর্তী প্রশ্ন, পুরুষ মোট কত প্রকার? পুরুষ অপশান রয়েছে কি 1, 2, 4, 3। তো পুরুষ মোট কত প্রকার? পুরুষ হচ্ছে 3 প্রকার। হয়েছে, এই যে 3 প্রকার। বাক্যের বক্তা স্বয়ং, আচ্ছা বাক্যের যে বক্তা তিনি কে? মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, উত্তম পুরুষ নাকি কোনোটিই নয়? উত্তম পুরুষ। বাক্যের বক্তা সবসময় উত্তম পুরুষ হয়। যে কর্তা সরাসরি কাজ করে তাকে কি বলা হয়? তাকে সক্রিয় কর্তা বলা হয়। প্রত্যক্ষ ঘটিত উদ্দেশ্য, তো উত্তর হচ্ছে সক্রিয়। প্রথাগত মতে বাংলায় ব্যবহৃত ভাববাচ্যের শ্রেণী কটি? প্রথাগতভাবে, আচ্ছা প্রথাগতভাবে উত্তর হচ্ছে 5টি। নেক্সট, কর্মবাচ্যে অনুপস্থিত থাকে, কি অনুপস্থিত থাকে? কর্মকর্তৃবাচ্যে, কি বললাম? কর্মকর্তৃবাচ্যে কি উপস্থিত থাকে? আচ্ছা, কর্মকর্তৃবাচ্যে অনুপস্থিত। আচ্ছা, কর্তা, কর্ম, ক্রিয়া, উদ্দেশ্য, অর্থাৎ কী থাকে না? তো বোঝা যাচ্ছে কর্মকর্তৃবাচ্যে কর্তার উপস্থিতি থাকে না। আচ্ছা, কর্তৃবাচ্যকে কর্মবাচ্যে রূপান্তরিত করতে প্রাণীবাচক হলে সেখানে যোগ হবে। কর্তৃবাচ্যকে কর্মবাচ্যে রূপান্তরিত করতে প্রাণীবাচক হলে সেখানে যোগ হবে। প্রাণীবাচক হলে হতে, থেকে এবং দ্বারা হবে উত্তর, ঠিক আছে? দ্বারা যুক্ত হবে, তাই ছাড়া আর কিছু হওয়ার মতো নেই। তো যাই হোক, আমি প্রত্যেকটা থেকে 15টা প্রশ্ন নিয়ে MCQ এর একটা সেট তোমাদের সামনে শেয়ার করলাম। আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর প্রশ্নগুলো কিন্তু খুবই ভালো ছিল, যে কারণেই তোমাদের শেয়ার করলাম। এবং প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করো। আর তোমাদের এর আগে আমি বাংলা ব্যাকরণের একটা সেট শিখিয়েছি, যার লিঙ্ক কীভাবে ব্যাকরণ করতে হয়, কীভাবে ব্যাকরণ প্র্যাকটিস করতে হয়, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বা চ্যানেল প্লেলিস্টে গিয়ে তোমরা মাধ্যমিক বাংলা ব্যাকরণ বললে সার্চ করলে সেখানেই তোমরা সমস্ত কিছু, সমস্ত সমাস, সমস্ত কারক, বাক্য, বাচ্য, সমস্ত ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে। সেই ক্লাসগুলো যারা করেছো তাদের কাছে এসব নাথিং, এসব প্রশ্ন সমস্ত কিছুই তারা করতে পারবে, যাই আসুক না কেন পরীক্ষায় করতে পারবে। তো চলো, আজকের মধ্যে এখানেই শেষ করলাম। 60টে প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম 4টে সেক্টর থেকে। তো আশা করি কাজে লাগবে এবং এখান থেকে তোমরা অনেক প্রশ্ন পরীক্ষায় কমনও পাবে। ধন্যবাদ।